জুলাই সনদ ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে অনড় দলগুলো। মতবিরোধ টেবিল থেকে গড়াচ্ছে রাজপথে। রাজনীতি যাচ্ছে অনিশ্চিত গন্তব্যে। সংকট বাড়ার শঙ্কা রাজনীতিবিদদের। কার্যকর হলো চট্টগ্রাম বন্দরের নতুন শুল্ক পদ্ধতি। কন্টেইনার ওঠানামা সহ সকল সেবার ট্যারিফ বাড়ল 25 থেকে 50%। 17টি আন্তর্জাতিক বন্দর পর্যালোচনা করেই নির্ধারণ। সাধারণ মানুষের নাগালের বাইরে স্বর্ণ। বছর ব্যবধানে বিক্রি নেমেছে অর্ধেকে। গুরুত্ব বাড়ছে বিনিয়োগ হিসেবে। অর্থলগ্নির আগে আমলে নিতে হবে বিশ্ববাজারের পূর্বাভাস। নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার। ঋণ ও মানসিক চাপে স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা, ধারণা পুলিশের। এবং কাতারে হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। দোহায় সম্মেলনে মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে এক হয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। সকালের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতবিরোধে রাজনীতিতে বাড়ছে অনিশ্চয়তা। বিশেষ করে সাংবিধানিক বিষয়গুলোর সংস্কার কিভাবে হবে তা নিয়ে এখনও বিপরীতমুখী অবস্থানে অনড় দলগুলো। সংস্কারের আলোচনা থেকে কর্মসূচি গড়াচ্ছে রাজপথে। বিশ্লেষক বলছেন, দলগুলো এক জায়গায় আসতে না পারলে ব্যর্থ হবে ঐক্যমত্য কমিশনের উদ্যোগ। অনিশ্চিত গন্তব্যে যাবে রাজনীতি। ফারুক ভূঁইয়া রবির রিপোর্ট। প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে সংস্কার প্রশ্নে ফেব্রুয়ারি থেকে দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে আসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জুলাইয়ের মধ্যে সনদ চূড়ান্ত করার কথা বলা হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। 7 মাসের দেন দরবারে মৌলিক অনেক ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে পারেনি কমিশন। ফলে আরও এক দফা বাড়াতে হয় কমিশনের মেয়াদ। সংস্কারের কার্যক্রমে এগিয়ে যেতে পারি। ঐক্যমত্য কমিশনের অনেক প্রস্তাবে যেমন বিভিন্ন দল দ্বিমত জানিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, তেমনি সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। এখনও আগের অবস্থানে অনড় দলগুলো। সংবিধান সম্পর্কিত সংস্কারের প্রতিষ্ঠিত পদ্ধতি সংসদের বাইরে যেতে নারাজ বিএনপি, আর এনসিপির দাবি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে কোনো অনির্বাচিত ব্যক্তি বা অনির্বাচিত গোষ্ঠী বা কোনো দল সংবিধান সংশোধন করতে পেরেছে। সুতরাং সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের। অধ্যাদেশ জারি করে, স্পেশাল সাংবিধানিক অর্ডার জারি করে সংবিধান সংশোধন করার চিন্তা করা মোটেই সঠিক হবে না। দেশের মানুষ সংস্কার চায়, সংস্কারের ভিত্তিতে নির্বাচন চায়। সংস্কারের ভিত্তিতে নির্বাচন করতে হলে আইনি ভিত্তি দিতে হবে। আমরা প্রথম বলছি যে সাংবিধানিক অর্ডারটা আসুক, তারপরে সময় থাকলে গণভোট দিবে। সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো যদি সংশোধনী দিয়ে এটাকে নিয়ে আসা হয়, তাহলে এর আগে যেমন অনেকগুলো সংশোধনীকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেগুলোকে বাতিল করা হয়েছে, তো সেরকম ধরনের একটা পরিস্থিতি ভবিষ্যতে তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে গণপরিষদই সব থেকে ভালো উপায়। পরস্পর বিরোধী অনড় অবস্থান এখন আর কেবল আলোচনার টেবিলই সীমাবদ্ধ নয়। দাবি আদায়ে চলতি সপ্তাহেই অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত সহ সমমনা কয়েকটি ধর্মভিত্তিক দল। নতুন এই মেরুকরণ যে সংকট বাড়াতে পারে সে শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না রাজনীতিকরাও। নানা ধরনের কথা বলে এখন দেশের মধ্যে একটা জট সৃষ্টি করেছে। যেসব কথা আগে এই অভ্যুত্থানের আগে কোনোদিন শুনি নাই, সেই ধরনের সরকার ব্যবস্থা তার প্রবর্তন করতে চায়। শান্ত একটা পরিবেশে যখন আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে চাই, তখনই এই নির্বাচনকে বিলম্বিত অথবা বিলুপ্ত করার জন্য এই কতগুলো দল তারা এসব কথা বলছে। আমরা সেটা চাই না। দেশ ঝুঁকিত পড়ুক সেটাও চাই না। দেশ আবার আগের সেই স্ট্রাকচারে সামনে আগাওক, এটাও আমরা চাই না। আমরা চাইব কোনটা, রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমত পৌঁছতে হবে। এখানে সরকারের একটা ভূমিকার বিষয় রয়েছে, তাদেরকেও সংস্কারের বিষয়ে একটা পজিটিভ অবস্থান নিতে হবে। তো সরকার যদি সেই দৃঢ়তাও রাখতে পারেন, তাহলে একটা অবস্থা আমরা একটা উত্তরের দিকে যেতে পারব। বিশ্লেষকরা বলছেন, মতবিরোধ টেবিল থেকে যেভাবে রাজপথে গড়াচ্ছে তাতে নির্বাচন হয়ে যাচ্ছে শর্তযুক্ত, আর রাজনীতি যাচ্ছে অনিশ্চিত গন্তব্যে। যদি সমঝোতা না হয় তাইলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা অনিশ্চিত অবস্থা। জামায়াত সহ ইসলামী দলগুলো তারা রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। তো এই অবস্থায় তো ভিন্ন মত শুধু স্পষ্ট না, আলাদা মেরুতে অবস্থান করছে। এই অবস্থায়
জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রয়াস গত কয়েক মাস যাবত সেটা ব্যর্থ হয়েছে বলেই মনে হয়। সংস্কার বাস্তবায়ন ইস্যুতে দলগুলোর সঙ্গে বুধবার আবারও বসতে পারে ঐকমত্য কমিশন। কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে জাহাজ ভেড়ানো থেকে শুরু করে কন্টেইনার ওঠানামা সহ যাবতীয় সেবার বিপরীতে ৩০ থেকে ৫০% পর্যন্ত ট্যারিফ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দীর্ঘ ৩৯ বছর পর এই ট্যারিফ বাড়ানো হলেও ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। বিশেষ করে জাহাজের অবস্থানকালীন ১২ ঘন্টার জন্য বেড়েছে ১০০%, আর ৩৬ ঘন্টার জন্য বেড়েছে ৯০০% পর্যন্ত। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অবশেষে মঙ্গলবার ভোর থেকে কার্যকর হলো চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নতুন ট্যারিফ সিস্টেম। নতুন এই ট্যারিফ অনুযায়ী পাইলটিং চার্জ $৮০০ এবং প্রতিবার জাহাজ টেনে আনার ট্রাক চার্জ $৬১৫ থেকে শুরু করে $৬,৮৩০ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কন্টেনার ওঠানামা থেকে শুরু করে অন্যান্য সেবার ট্যারিফ বেড়েছে ২৫ থেকে ৫০% পর্যন্ত। বন্দর ব্যবহারকারী যারা আছে তাদের সেবা প্রদান যেন আমরা স্মুথলি করতে পারি, তাদের জন্য যেন আমরা ফ্যাসিলিটিসগুলো নির্মাণ করতে পারি, চট্টগ্রাম বন্দরের যেন এফিসিয়েন্সি বাড়ে। চট্টগ্রাম বন্দরে বাড়তে জাহাজের অবস্থানকালীন সময়ের ট্যারিফ লাগামহীনভাবে বাড়ানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিপিং ব্যবসায়ীরা। আর এতে আমদানি খরচ বেড়ে যাওয়ায় ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ানো শঙ্কা তাদের। তবে বন্দরের দাবি প্রতি কেজিতে বেড়েছে মাত্র ১২ পয়সা। ইনক্রিজ যেটাই হবে না কেন সেটা শিপিং এজেন্টের প্রিন্সিপাল না, সেটা তাদের ফ্রেডের সাথে জাহাজের ভাড়ার সাথে সংযুক্ত করে নেবে। ট্যারিফ বাড়ানোর ক্ষেত্রে বন্দরে কনসালটেন্ট হিসেবে কাজ করেছে স্পেনের প্রতিষ্ঠান আইডম। এশিয়ার 10টি সহ 17টি আন্তর্জাতিক বন্দরের কার্যক্রম এবং ট্যারিফ পর্যালোচনা করে চট্টগ্রাম বন্দরের ট্যারিফ নির্ধারণ করা হয়েছে। অবশেষে 30 থেকে 41% পর্যন্ত ট্যারিফ বাড়ানো হয়েছে। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন ট্যারিফ বাড়ানোর সাথে সাথে বাড়াতে হবে বন্দরের সেবা, আধুনিকায়ন করতে হবে যন্ত্রপাতির। চট্টগ্রাম বন্দরে আমদানি করা পণ্য বোঝাই কন্টেনার ফেলে রাখার প্রবণতা রোধ করতে নতুন ট্যারিফে চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। আবেদন করব যে আমাদের অবস্থান থেকে যে সংশ্লিষ্ট দপ্তরের কাছে যদি সুযোগ থাকে তার ট্যারিফের ব্যাপারে আরেকটু বিবেচনা করা উচিত। সংকট এড়াতে 12 থেকে 15% ট্যারিফ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বন্দর ব্যবহারকারীরা, কিন্তু বেড়েছে প্রস্তাবের চেয়ে কয়েক গুণ বেশি। সার্ভিসটা এনশিওর করতে হবে, ইকুইপমেন্ট ফ্যাসিলিটিগুলো বাড়াতে হবে, তাহলে দেখবেন যে আলটিমেটলি বন্দরের যে সেবা, এই সেবাটা আসলে যৌক্তিক হবে। বিশ্বের 100 ব্যস্ততম বন্দরের তালিকায় 68তম স্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বর্ণ নিজেই যেন হয়ে উঠেছে সোনার হরিণ। দ্রুত মূল্যবৃদ্ধির দৌড়ে এরই মধ্যে চলে গেছে অনেকের নাগালের বাইরে। বছর ব্যবধানে বিক্রি অর্ধেকে নেমেছে বলে দাবি বিক্রেতাদের। তবে অলংকার হিসেবে বিক্রি কমলেও ব্যক্তি পর্যায়ে বিনিয়োগের মাধ্যম হিসেবে বেড়েছে গুরুত্ব। ব্যাংকসহ আর্থিক খাতের দুর্বলতা যখন ভাবাচ্ছে সঞ্চয়কারীদের, তখন স্বর্ণে বিনিয়োগকে নিরাপদ হিসেবে দেখছে বাজুস। তবে অর্থলগ্নির আগে বিশ্ববাজারের পূর্বাভাস আমলে নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। অন্তরা সেনের রিপোর্ট। প্রাচীনকাল থেকে অলংকার কিংবা সঞ্চিত সম্পদ হিসেবে কদর ধরে রেখেছে স্বর্ণ। বর্তমানে সবচেয়ে ভালো মানের 1 ভরি স্বর্ণের দাম 1,85,947 টাকা। চলতি বছরের শুরুতেও যার দাম ছিল 1,39,443 টাকা, অর্থাৎ 9.5 মাসে 46,500 টাকা দাম বেড়েছে। বিক্রেতাদের দাবি বছর ব্যবধানে বিক্রি নেমেছে অর্ধেকে। আমরা যদি আগে 5 লাখ টাকা দিনে সেল করতে পারতাম, এখন আমরা সেল করতেছি 2 লাখ টাকা। কেনার ক্ষেত্রে তো সবার শ্বাস বের হয়ে যাচ্ছে। তবে অনেকের কাছে আবার এই ধাতুর ঊর্ধ্বমুখী মূল্য খুলে দিয়েছে নিরাপদ বিনিয়োগের মাধ্যম, কারণ পুরনো স্বর্ণ বিক্রিতে মিলছে ভালো মুনাফার সুযোগ। একটা ফ্যাশনেবল একটা জিনিস, আবার অ্যাসেটও। যাদের হিউজ পরিমাণ টাকা আছে তারা কিনে গোল্ড স্টক করতেছে। গোল্ডটা এখন আপনার বিনিয়োগও করতে পারে। বিক্রেতারাও বলছেন ভালো মানের পুরাতন স্বর্ণ কেউ বিক্রি করলে 17% দাম কমিয়ে কেনেন তারা।
এই হিসাবে গেল জানুয়ারির শুরুতে কেনা 1 ভরি স্বর্ণালংকার বর্তমানে বিক্রি করলে লাভ পাবেন প্রায় 15,000 টাকা। আর বিনিময় করে নতুন অলংকার কিনলে 10% অবচয়ের পর প্রায় 28,000 টাকা বাড়বে ব্যবহারকারীর স্বর্ণের দাম। 2 বছর ব্যবধানে 1 ভরি স্বর্ণালংকারে লাভ করার সুযোগ দাঁড়াচ্ছে 56,125 থেকে 69,141 টাকা। অলস টাকা স্বর্ণে বিনিয়োগকে লাভজনক হিসেবে দেখছে স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি। যারা জুয়েলারি বিজনেসের সাথে ইনভলভ তারা বিনিয়োগ করে শোরুমের জন্য বা অন্যান্য কিছুর জন্য, তারা কিনলেন আবার কাস্টমারের কাছে বিক্রি করে দিলেন। এত টাকা ইনভেস্ট করা এখন অনেকের জন্যই বিরাট ব্যাপার। শিল্প খাতের স্থবিরতা আর ব্যাংক সহ আর্থিক খাতের দুর্বলতা যখন উদ্বেগ বাড়াচ্ছে সঞ্চয়কারীদের মনে, তখন মূল্যস্ফীতি আমলে নিয়ে স্বর্ণে বিনিয়োগকে নিরাপদ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরাও। বাংলাদেশ এরকম ইন্টারন্যাশনালি তারা কিন্তু এই শর্ট টার্ম পারচেসের ক্ষেত্রে যেতে পারে, তখন কিন্তু বাংলাদেশের বেশ অনেকটা প্রফিট হবে। বিশেষ করে তখন দেখা যাবে যে আমাদের রিজার্ভের পরিমাণটা বাড়ছে, এবং এটা আরেকটু আগে করা উচিত ছিল। যখন একটু আনস্টেবল হয়ে গেছিল গোল্ড মার্কেট, তখনই বাংলাদেশ আসলে এই জায়গাতে বিনিয়োগ করতে পারতো। বিশেষ করে রিজার্ভের একটা অংশ হয়তো বিনিয়োগে রাখা যেতে পারতো। বাংলাদেশ যে বছর স্বাধীন হয় সে বছর ভালো মানের স্বর্ণের ভরি ছিল 170 টাকা, যা বর্তমানে গিয়ে ঠেকেছে প্রায় 2 লাখে। এই দাম কোথায় গিয়ে ঠেকবে তা এখনো পর্যন্ত বলা না গেলেও পূর্বাভাস বলছে বিশ্ববাজারে আরও বাড়তে পারে স্বর্ণের দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে স্বামী, স্ত্রী ও 4 বছর বয়সী শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। ঋণ ও মানসিক চাপে একমাত্র সন্তানকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। নারায়ণগঞ্জের বাবুরাইল বৌবাজার এলাকার বাসিন্দা হাবিবুল্লাহ শিপলু তার বড় ভাই ও শ্যালককে শেষবারের মতো ফোন দেন রোববার রাতে। এরপর থেকে বন্ধ পাওয়া যায় শিপলুর মোবাইল। সোমবার দুপুর গড়িয়ে বিকেল 4টা ফ্ল্যাটে কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি প্রতিবেশীরা ফোন দিয়ে জানায় শিপলু ও তার স্ত্রী মোহিনী আক্তার মিমের স্বজনদের। পরে 2 পরিবারের সদস্যরা এসে ফ্ল্যাটের দরজা ভেঙে 2টি কক্ষে দেখেন 3 জনের মরদেহ। একটি কক্ষে ছিল শিপলুর ঝুলন্ত মরদেহ, পাশের কক্ষের খাটের উপর ছিল মিম ও ছেলে আফরানের মৃতদেহ। সন্ধ্যায় মরদেহগুলো উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। লোকজন এদিকে গেট ভাঙতেছে, ভাঙার পর দিয়ে ও ঝুলন্ত অবস্থায়, আর ও বিছনার মধ্যে, মা আর ছেলে নাই। 4 মাস ধরে ওরা আসছে, ওদের তো ভালোই দেখছি, ওদের মিলমিশ। এলাকাবাসী জানায় 5 বছর আগে স্থানীয় রমজান আলীর মালিকানাধীন একটি সমিতির অফিসে ম্যানেজার হিসেবে চাকরি করতেন শিপলু। দাবি সে সময় শতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করে অফিস বন্ধ করে পালিয়ে যান রমজান। সে ঘটনায় রমজানের বিরুদ্ধে মামলাও হয়, তবে গ্রাহকরা তাদের পাওনা টাকা না পেয়ে নানাভাবে চাপ দিতেন ম্যানেজার শিপলুকে। এরপর থেকে মানসিক চাপে ছিলেন শিপলু। ও ম্যানেজার আসলো, ও এইসব আমগুলোকে থাকতো সব সময়। আমরা টাকা লেগে অনেকক্ষণ গেছি, অনেক জায়গায় গেছি, টাকা পাইনি। বিষয়টি আত্মহত্যা বলে ধারণা পুলিশের। যেহেতু দরজাটা লক করা ছিল, এই যে গ্রামের বাসিন্দা, এলাকার বাসিন্দা দরজাটা ভেঙে ভিতরে ঢুকছে, তার মানে কি সে নিজে সুইসাইড করেছে। এই ঘটনায় আসলে আমরা এই যে হাবিবুল্লাহ শিপলুর যে ভাই, তার সাথে কথা বলেছি এবং তার যে শাশুড়ি, তার সাথে কথা বলেছি। তাদের কোনো অভিযোগ নাই, তারা কাউকে সন্দেহ করতেছে না। তারপর আমরা একটা মামলা রুজু করব, মামলা রুজু করে আমরা পোস্টমর্টম রিপোর্ট করব, তার পরবর্তী জানা যাবে আসলে ঘটনা কি। 6 বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে করেছিলেন শিপলু ও মিম। এই দম্পতির ছেলের বয়স 4 বছর। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার 12 দিন পর হলেও ধরাছোঁয়ার বাইরে মূল আসামিরা। নিহত স্বজনরা 3 জনের নামে অভিযোগ দিলে মামলা রেকর্ডের সময় পাল্টে যায় আসামিদের নাম। পরে অজ্ঞাতদের আসামি করে মামলা রেকর্ড করে। নিরীহ মানুষকে থানায় নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশ বলছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ চলমান রয়েছে। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহজাদা কোন। 3 সেপ্টেম্বর রাতে ঘরে ঢুকে সৌদি আরব প্রবাসীর স্ত্রী পাখি আক্তারকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। তবে এখনো গ্রেপ্তার হয়নি মূল অপরাধীরা।
মাদারীপুরের কালকিনির মাঝেরকান্দি এলাকার সৌদি আরব প্রবাসী সোহাগ হাওলাদারের সঙ্গে চাচা শাহাদাত হাওলাদারের জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে আদালতে মামলাও চলমান। স্বজনদের অভিযোগ, এরই জেরে 3 সেপ্টেম্বর রাতে সোহাগের স্ত্রী পাখিকে কুপিয়ে হত্যা করে শাহাদাত ও তার লোকজন। পরদিন নিহতের মা শারমিন বেগম বাদী হয়ে 3 জনের নাম উল্লেখ করে কালকিনি থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু মামলা রেকর্ডের সময় অজ্ঞাতদের আসামি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি নিরীহ মানুষদের থানায় নিয়ে হয়রানিরও অভিযোগ উঠেছে। প্রবাসী দেশে কোনো নিরাপত্তা নাই। আমি এই প্রবাসী ভাইদের উপলক্ষে বলতেছি যে আমি প্রবাসী, আমার বোরে আমি নিরাপত্তা এই দেশে আমার দিতে পারে নাই। মেয়ের মা 3 জন অভিযুক্ত বলছে যে আমার মেয়ে সবসময় বলতো তারা 3 জন আমাকে সবসময় হুমকি দেয়, আমার মাইরা ফেলাইবে। পুলিশ আমার যেমন সেই জায়গায় সই দেন, এই জায়গায় সই দেন, আমি সই দিচ্ছি। এটা থানার থেকে কেমনে বাদ পড়ছে জানি না। যারা নির্দোষী ইচ্ছা করে যারা করছে হাঁকো হরানি না করে, আমার হলো নির্দোষী আমাকে হরানি করতে। কাগজ ছড়াতে গেছি সেই জন্য দেখেছি আমাকে 3 জন যে আসামি একজনের নামও নেই। এদিকে অভিযুক্ত শাহাদাত হাওলাদারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রীর দাবি, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত নন তারা। আমাকে খামখালি করে দোষ দেয়। আমাকে আগে একটু বাড়ি সমস্যা ছিল জায়গা জমি নিয়ে, কিন্তু আমরা মিড হয়ে গেছি। আমাকে মিল করে দিছে মাতবাররা, এগো ভাবে হারা আছে, আমাকে ভাবে আমরা আছি। মামলায় আসামিদের নাম পরিবর্তন হয়নি জানিয়ে পুলিশ বলছে, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও কাজ করছে। না, এখনো ক্লু পাইনি। আমরা সহ থানা পুলিশ, ডিবি মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা সকলেই কাজ করে যাচ্ছি। মামলাটা অজ্ঞাতনামা আসামি দিয়ে হয়েছে, তো সন্দেহভাজন একজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার নাম হচ্ছে জহির, তাকে আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে জহির নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দেশের গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া, বন্যা, নদী ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত জীবিকার তাগিদে বিশাল জনগোষ্ঠী প্রতি বছর আবাসন করছে নগরে। তবে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এসব মানুষ টিকে থাকলেও দারিদ্রতার বলয় ভাঙতে ব্যর্থ হচ্ছেন। নগরকেন্দ্রিক এসব দারিদ্র মানুষের অধিকাংশই থাকছেন সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের বাইরে। গবেষকদের মতে বিশাল এই জনগোষ্ঠীর পুনর্বাসনে সরকারকে অবশ্যই সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করতে হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রেললাইনের দুপাশে ছাড়াও রংপুর নগরীতে এমন অসংখ্য আবাসন গড়ে উঠেছে যাদের অধিকাংশই নদী ভাঙনের শিকার হয়ে বসতবাড়ি হারিয়েছেন কিংবা কর্মসংস্থানের জন্য গ্রাম থেকে নগরে এসেছেন। বসবাসকারী বেশিরভাগের পেশা সাধারণ শ্রমিক, রিকশাচালক অথবা বাসা বাড়ির গৃহপরিচারিকা। এমন ভাসমান জনগোষ্ঠীর সুনির্দিষ্ট তালিকা না থাকায় থেকে যাচ্ছে সামাজিক সুরক্ষার বাইরে। আমাদের আসলে এ পর্যন্ত এরকম কোনো তথ্য সংগ্রহ করা নাই বা সার্ভে করা নাই, তবে এটা থাকা উচিত বলে মনে হয়। থাকলে আমাদের তাদেরকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়ে আসাটা আমাদের জন্য সহজ হতো বিষয়টা। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের গবেষণা বলছে সামাজিক সুরক্ষার 80% ব্যয় হচ্ছে গ্রামে। 2024-25 অর্থ বছরে মোট সামাজিক সুরক্ষা ব্যয়ের মাত্র 4% নগরের দরিদ্রদের জন্য বরাদ্দ ছিল। ভালো পরিবেশ চাই, ভালো থাকতে চাই, বাচ্চা কাচ্চা মানুষ করতে চাই, কিন্তু কোনো সুবিধা পাচ্ছি না আমরা। 2-3 ঘন্টা বৃষ্টি হলেই চুরিপট্টি মনে করে ড্রেনের অবস্থা অনেক খারাপ। সবশেষ পরিবার আয় ব্যয় জরিপের তথ্য বলছে 2010 সালে নগরে দরিদ্র মানুষের সংখ্যা ছিল 74 লাখ, যা 2022 সালে বেড়ে দাঁড়িয়েছে 79 লাখে। একই সময়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেড়েছে 1,33 লাখ থেকে 1,53 লাখে। গবেষকদের মতে বিশাল এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। আগে একটু থাকার ব্যবস্থা যদি নিশ্চিত করা যায়, তারপর ধীরে ধীরে তাদের কারিগরি শিক্ষাতে ইনভলভ করা যায়, তাদেরকে সামান্য প্রশিক্ষণের ব্যবস্থা করে ক্ষুদ্র ঋণ দেয়া যায়, তাহলে কিন্তু তারা আমার কাছে মনে হয় যে ব্যবসাতেও তারা ভালো করতে পারে। গবেষণা বলছে দেশের মোট সুবিধাভোগীর মাত্র 20% নগরে থাকেন। গ্রামে যেখানে 44% পরিবার অন্তত একটি সামাজিক সুরক্ষা সুবিধা পাচ্ছে, শহরে সেই হার মাত্র 24%। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। রংপুরের গঙাচড়া উপজেলায় কৃষকদের প্রণোদনার ধান বীজ বিক্রির অভিযোগ উঠেছে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে আপত্তি তোলায় ওই অফিসারের নিরাপত্তা প্রহরীকে বদলি করেছে ওই কৃষি কর্মকর্তা। এমন অভিযোগ এনে বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছে ভুক্তভোগী নিরাপত্তা প্রহরী।
তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায় কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি 10 কেজির বস্তা থেকে ধান বীজ ঢালা হচ্ছে বিক্রির জন্য 60 কেজির বস্তায়। উদ্দেশ্য সরকারি চিহ্ন মুছে দিয়ে বেশি দামে অন্য জায়গায় বিক্রি করা। এলে কি করবে? রংপুরের গঙ্গাচড়া উপজেলার কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলামের নির্দেশেই চলছে এমন অনৈতিক কর্মকাণ্ড। বিষয়টি ভিডিও করায় ওই অফিসের নিরাপত্তা প্রহরী মমিনুল ইসলামের উপর ক্ষিপ্ত হয়ে ছুটির দিনেও 24 ঘন্টা ডিউটিতে বাধ্য করা হয়। পাশাপাশি অপরাধ না করলেও নিরাপত্তা প্রহরীকে বদলির অভিযোগ উঠেছে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। এ ব্যাপারে গত 28 আগস্ট কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নিরাপত্তা প্রহরী মমিনুল ইসলাম। কৃষি অফিসার শাহিনুর ইসলাম ওই রকমই, ও সবসময় যেন দুর্নীতি করিয়ে আসে। উপজেলা কৃষি অফিসার শাহিনুর স্যার আমার মাধ্যমে সরকারি সার চিঠি করে নিয়ে আসে, বরাদ্দ 60-70-80 হাজার টাকা থাকে, ট্রাকের টাকা আমি 12-14 হাজার টাকা দিই, বাদবাকি টাকা উনি কোষাগারে ঘোরত না দিয়ে নিজে আত্মসাৎ করে এবং চালান বেশি করে লিখে বিল ভাউচার করে। তবে কৃষি কর্মকর্তার দাবি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি কোথায় ক্রয় বিক্রয় করবো না করবো এটা আমার ইখতিয়ার। এরকম যদি সে কথা ছড়ায় ভাই, তাহলে কিন্তু তাকে আমরা বহিষ্কার করব। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। তিনি বলতেই পারেন আমি নির্দোষ, কিন্তু বাট অভিযোগ উত্থাপন হলে সেটি খতিয়ে দেখে তারপরে আমরা সে কথা বলব। এ বিষয়ে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কৃষি বিভাগ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। সকালের সময় আরও থাকছে। এশিয়া কাপের ডু অর ডাই ম্যাচে আজ আফগান চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। সুপার 4-এর স্বপ্ন বাঁচিয়ে রাখতে বড় জয় চায় টাইগারদের। একাদশে আসছে একাধিক পরিবর্তন। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে টানা 3য় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি রয়েছে। এ মুহূর্তে ভাঙায় আছেন সহকর্মী শিকদার সজল, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন পার্শ্ববর্তী যে ফরিদপুর 2 আসন রয়েছে সেখানে কেটে সংযুক্ত করার প্রতিবাদে কিন্তু গত কয়েকদিন ধরে উত্তাল এই ফরিদপুরের ভাঙ্গা, এবং আজকে কিন্তু এই কিছু সময় আগেও যান চলাচল স্বাভাবিক ছিল, কিন্তু আমি যেখানে এই পুকুরিয়া এলাকায় রয়েছি এখানে কিন্তু এই মহাসড়ক অবরোধ করা হয়নি। তবে আশপাশে যে লোকজন রয়েছে তারা যে কোনো মুহূর্তে কিন্তু এখানে অবরোধ শুরু করবেন এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। এবং পাশাপাশি এখান থেকে একটু দূরে যে হামিরদি এলাকা রয়েছে সেখানে কিন্তু গাছের গুঁড়ি ফেলে ইতিমধ্যেই কিন্তু ঢাকা বরিশাল এবং ফরিদপুর থেকে বরিশাল যে মহাসড়কটি সেটি কিন্তু অবরোধ করে দেওয়া হয়েছে বলে এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এই যে এই 2টি ইউনিয়ন ফেরতের দাবিতে কিন্তু কয়েকদিন যাবতই এই স্থানীয় জনতা তারা কিন্তু তাদের এই দাবি আদায়ে কিন্তু রাজপথ রেলপথ বিভিন্ন কিছু কিন্তু তারা অবরোধ করছে। এবং আজকেও কিন্তু এই মুহূর্তে কিন্তু এই হামিরদি এলাকাতে কিন্তু গাছের গুঁড়ি ফেলে তারা কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করছে। গতকালকে ঠিক 12টার দিকে হাজারো মানুষ তারা কিন্তু এই দাবিতেই, এই যৌক্তিক দাবিতেই কিন্তু তারা এই মহাসড়ক ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে এবং এক পর্যায়ে ইউনো কার্যালয়, থানা, নির্বাচন অফিস সহ এই বিভিন্ন অফিস আদালতে তারা কিন্তু হামলা চালিয়ে ভাঙচুর করে। এবং তাদের কথা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ আমরা এই আন্দোলন করে আসছি, কিন্তু কর্তৃপক্ষ এই বিষয়টি আমলেই নিচ্ছে না। এবং এরপরে যে এই আলগি ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান মমাম সিদ্দিকী তিনি কিন্তু এই সমন্বয়ক ছিলেন, তাকে গ্রেপ্তারের পরেই কিন্তু মূলত এই যে জনতা তারা কিন্তু ফুঁসে ওঠে এবং এই ফুঁসে ওঠার ফলেই কিন্তু এই ঘটনাগুলি ঘটে। এবং আজকেও কিন্তু এই মহাসড়কে তারা অবস্থান করছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে এমনটাই কিন্তু বলছেন এই এলাকার মানুষ। ফরিদপুরের ভাঙ্গা থেকে এই ছিল আমার কাছে মহাসড়ক অবরোধের সর্বশেষ। যুক্ত ছিলাম ফরিদপুরের ভাঙ্গা থেকে। মাত্র 2 জন চিকিৎসক দিয়ে চলছে দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ পদ শূন্য থাকায় বন্ধ সব ধরনের অপারেশন। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। উন্নত চিকিৎসার জন্য রোগীদের যেতে হচ্ছে সদর হাসপাতালে। মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট।
হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, ডাক্তারের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। দিনাজপুরের বিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 7 জন মেডিকেল অফিসার ও 11 জন কনসালটেন্ট পদ থাকলেও কর্মরত আছেন মাত্র 2 জন চিকিৎসক। অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ পদ শূন্য থাকায় বন্ধ সব ধরনের অপারেশন। শূন্য রয়েছে নার্স সহ অন্যান্য পদও। এছাড়াও রয়েছে ঔষধ সংকট। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। উন্নত চিকিৎসার জন্য রোগীদের যেতে হচ্ছে সদর হাসপাতালে। সর্দি কাশি জ্বরের সব ডাক্তারই একটা ডাক্তারই দেখতেছে। ডাক্তার থাকে না, আবার ঔষধও থাকে না অনেক সময়। আমরা চাই এখানে ডাক্তার আসুক, নিয়মিত ডাক্তাররা ডিউটি করুক, রোগীদের সেবা দেখ। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মরতদের। ডাক্তার স্বল্পতার কারণে আমাদের উপর হিমশিম হয়ে যায়, এমনকি আমরা নিজেরাও অসুস্থও হয়ে যাই মাঝে মাঝে। পর্যাপ্ত ডাক্তার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে আয়া ক্লিনার থাকে, তাহলে আমরা আরো সুষ্ঠুভাবে সেবা দিতে সক্ষম হই। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে শীঘ্রই নতুন লোক নিয়োগ করা হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে যেন আমাদেরকে অতি দ্রুত আরও কিছু ডাক্তার সরবরাহ করেন। স্যাররা আশ্বস্ত করছেন, ইনশাআল্লাহ দেখা যায় হয়তো অতি শীঘ্রই আমরা কিছু ডাক্তার পেতে পারি। কর্তৃপক্ষের তথ্য মতে বিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন অন্তত 800 রোগী স্বাস্থ্যসেবা নেন। সবাই সংবাদ, দিনাজপুর। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAR এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 64, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 51, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 91। রাজশাহী বিভাগে বায়ুমান 76, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 90। সিলেট বিভাগে বায়ুর মান 33, যা ভালো, বাতাসের আর্দ্রতা 96%। খুলনা বিভাগের বায়ুমান 64, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 92। বরিশাল বিভাগে বায়ুর মান 54, যা সন্তোষজনক, আর্দ্রতা 88। রংপুর বিভাগের বায়ুমান 72, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 96। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 65, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 95%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 33 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 76। রংপুর বিভাগে একমাত্র চালু থাকা ঠাকুরগাঁও সুগার মিলটি প্রতি বছরের মতো এবারের মৌসুমে আখের জোগান নিয়ে শঙ্কায় কর্তৃপক্ষ। তবে আখের দাম বাড়ানো সহ সময় মতো মূল্য পরিশোধ করলে আবাদ বাড়বে বলে মত চাষিদের। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। লোকসানের ভারে রংপুর বিভাগে মাত্র একটি সুগার মিল চালু রেখে সবগুলো বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর থেকে চালু থাকা ঠাকুরগাঁও সুগার মিলটিতে দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও চাষিদের উৎপাদিত আখ সরবরাহের মাধ্যমে উৎপাদন করা হয় চিনি। তবে জরাজীর্ণ পুরাতন সুগার মিলটি বারবার বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি আখের যোগানের অভাবে নির্ধারিত সময়ের আগে বন্ধ হয়ে যায়, ফলে উৎপাদনে মুখ থুবড়ে পড়ে মিলটি। এ অবস্থায় মিল কর্তৃপক্ষ মিলজন এলাকার তালিকাভুক্ত চাষিদের পাশাপাশি অন্যান্য কৃষকদেরও আখ চাষে উদ্বুদ্ধ করছেন। জেলার চাষিরা আখ আবাদ করলেও উৎপাদনের পর ন্যায্য মূল্য না পাওয়ার পাশাপাশি সময় মতো আখের মূল্য না পাওয়ায় অনেক চাষি সুগার মিলে আখ সরবরাহ না করে অবৈধ গুড় উৎপাদনকারীদের কাছে বিক্রি করছেন আখ। এতে মিলে দিন দিন আখ যোগানে সংকট বাড়ছে। দাম হিসাবে এবং খরচা হিসাবে কুষার আমরা পত্তা করতে পারি না। অনেকদিন থাকে কুষারটা থাকার কারণে মনে করেন আমাদের একটু লাভ কম হয়। অন্য আবাদ বছরে 2-3টা আবাদ হয়। কৃষকরা বলছেন সার, কীটনাশক ও মজুরি বৃদ্ধির কারণে বেড়েছে আখ উৎপাদনের খরচ, ফলে আখের দাম বৃদ্ধি সহ সময় মতো আখের মূল্য পরিশোধে উদ্যোগ নিতে হবে, তাহলেই কৃষকরা উদ্বুদ্ধ হবে আখ চাষে। উৎপাদন খরচ আমার শুরু থেকে শেষ পর্যন্ত 735 টাকা খরচ হচ্ছে, তাই আমি চাচ্ছি যে আমাদের কুষারের দামটা 800 টাকা কুইন্টাল প্রতি কুইন্টাল করা হোক। সরকার যে দাম দেয় তার থেকে আর একটু বেশি দিলে মনে করেন যে আমরা আরো উৎসাহিত হব। কৃষকের দাবিকে যৌক্তিক মনে করে বিষয়টি ঊর্ধ্বতনদের নজরে আনা হয়েছে বলে জানান সুগার মিলের এই কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি, কৃষক প্রতিনিধিরাও কথা বলছে, যদি কিছুটা মূল্য বৃদ্ধি করা যায়। 2025-26 মারাই মৌসুম উপলক্ষে মিলজন এলাকায় 6500 একর জমিতে আখের আবাদ হয়েছে, আর মিলটিতে আখ মারাইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1 লাখ মেট্রিক টন। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ,
ঠাকুরগাঁও। কাতারের দোহায় ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে কাপুরুষোচিত ও নির্লজ্জ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী আল থানি। কাতারের উপর আক্রমণ মানেই আরব ও মুসলিম বিশ্বের উপর আক্রমণ বলে বার্তা দেন নেতারা। মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে এক হয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। এর মধ্যেই মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলেছে, দোহায় হামলার আগে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পকে পরিকল্পনার কথা জানিয়েছিলেন, যদিও ইসরায়েল কাতারে আর হামলা চালাবে না বলে জানান ট্রাম্প। সৌদি আরব, বাংলাদেশ, ইরান, পাকিস্তান সহ 50টিরও বেশি মুসলিম দেশের প্রতিনিধি অংশ নেন দোহায় আয়োজিত জরুরি সম্মেলনে। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসির মহাসচিব আশ্বাস দেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কাতারের পাশে রয়েছে সব সদস্য রাষ্ট্র। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে ইসরায়েল। আরব ও মুসলিম দেশগুলোকে এ বিষয়ে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি। আমাদের ইসরায়েলের আগ্রাসনের পেছনের মূল কারণ মোকাবিলা করতে হবে। 1967 সালের সীমানার ভেতরে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের সমর্থন অবিচল রয়েছে। কেবল নিন্দা করে থেমে গেলে চলবে না। শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কথাকে কাজে পরিণত করতে হবে। সব ধরনের আগ্রাসন ও দখলের প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে আমরা কাতারেরই পাশে আছি। সম্মেলনের সমাপনী ঘোষণায় গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি স্পষ্ট জানায়, সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা অবিভাজ্য। এক দেশ আক্রান্ত হলে সেটি পুরো উপসাগরীয় অঞ্চলের উপর আঘাত হিসেবে বিবেচিত হবে। যৌথ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করার পদক্ষেপ নেওয়া হবে বলেও ঘোষণা আসে। আরব লীগ, জিসিসি ও ওআইসির শীর্ষ কর্মকর্তারা যৌথ সংবাদ সম্মেলনে কাতারের প্রতি একাত্মতা ঘোষণা করেন। বলেন, এই হামলা শুধু কাতারের সার্বভৌমত্বই লঙ্ঘন করেনি, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর সরাসরি হুমকি তৈরি করেছে। সম্মেলনে গৃহীত প্রস্তাবে ইসরায়েলের আগ্রাসনকে কঠোরতম ভাষায় নিন্দা জানানো হয়। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেন, প্রয়োজনে আরও হামলা চালানো হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন জানালেও কাতারের উপর হামলা নিয়ে ওয়াশিংটনের ভেতর অস্বস্তি রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর মধ্যেই মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদন বলছে, হামলার আগে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এ পরিকল্পনার কথা জানিয়েছিলেন। নাদিম মারজান, সময় সংবাদ। বিশ্ব থেকে অনেকটা আলাদা হয়ে পড়েছে ইসরায়েল। সম্প্রতি এমন মন্তব্য করেছেন দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তার মন্তব্যকে ব্যর্থ নীতির ফল বলে আখ্যা দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। এর মধ্যেই ইসরায়েলি বিমান হামলায় শিশু ও সাংবাদিক সহ একদিনে নিহত হয়েছেন অন্তত 51 ফিলিস্তিনি। গাজার উত্তর ও পশ্চিম অংশে ইসরায়েলি বিমান বাহিনীর টানা বোমাবর্ষণে ছিন্নভিন্ন হয়ে গেছে জীবন। উপত্যকাটির সর্বোচ্চ আবাসিক টাওয়ারও গুঁড়িয়ে দিয়েছে দখলদাররা। হামলার তীব্রতায় পালিয়ে যাচ্ছে অনেকে। দক্ষিণ গাজায় আশ্রয়ের খোঁজে ছুটছে হাজারো মানুষ। ভয়ে স্কুল থেকে শুরু করে সাতি শরণার্থী শিবির পর্যন্ত খালি করা হয়েছে। অনেকে জানিয়েছেন, ঘরবাড়ি ফেলে খালি পায়ে বেরিয়ে আসতে হয়েছে পুরো পরিবারকে। এদিকে গাজা সিটির আকাশে নজরদারির সময় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ফিলিস্তিনি ইসলামী জিহাদ। তাদের আল কুদস ব্রিগেড জানায়, খান ইউনিসের আকাশে উঠতে থাকা কোয়াডকপ্টারটি দখলে নিয়েছে তারা। নিজ দেশেও চাপে পড়েছেন দখলদার প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি স্বীকার করেছেন, ইসরায়েল বিশ্ব থেকে অনেকটা আলাদা হয়ে পড়ছে। এ মন্তব্যকে ব্যর্থ নীতির ফল বলে আখ্যা দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তার দাবি, নেতানিয়াহুর ব্যর্থতা ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশের পর্যায়ে নামিয়ে আনছে। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিজ থেকে বাদ দেয়া হয়েছে তেল আবিবকে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, গাজায় মানবিক আইন না মানা পর্যন্ত মেনে নেওয়া হবে না। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন শুল্ক আরোপের জেরে ভারত রাশিয়ার সম্পর্ক নষ্টের চেষ্টা করা হলে তা ব্যর্থ হবে বলে সতর্ক করেছে মস্কো। দুদেশের সম্পর্কের ধারাবাহিকতা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে মার্কিন পণ্যে ভারত শুল্ক না কমালে দেশটির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটকিন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের চাপে ভারত, রাশিয়া, চীনের সঙ্গে উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্রের। মস্কো থেকে তেল কেনার অভিযোগে নয়াদিল্লির ওপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এতেও মস্কোর কাছ থেকে আমদানি বন্ধ রাখেনি নয়াদিল্লি। সম্পর্কেও পড়েনি ফাটল, বরং দুদেশের সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলে তা ব্যর্থ হবে বলে সতর্ক করেছে রাশিয়া। মস্কো নয়াদিল্লির দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল সম্পর্কের প্রশংসা করে তা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যেই মার্কিন পণ্যের শুল্ক না কমালে ভারতের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করা কঠিন হয়ে উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ভারত তাদের বাজার বন্ধ রেখেছে, অথচ নয়াদিল্লি ওয়াশিংটনের কাছে সব বিক্রি করছে। এদিকে মার্কিন বাজার ভারতের জন্য পুরোপুরি উন্মুক্ত। এ সময় ভারত নিজেদের 140 কোটি জনসংখ্যার কথা বলে বড়াই করলেও দেশটির সামান্য পরিমাণ মার্কিন ভুট্টাও কিনতে চায় না বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। রাইসা জান্নাত, সময় সংবাদ। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। রাজনৈতিক দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, বেছে বেছে মুসলিম ও বিজেপি বিরোধী ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। অথচ নির্বাচন কমিশনের দাবি, এটি কেবলমাত্র ভুয়া, মৃত ও ডুপ্লিকেট নাম মুছে ফেলার প্রক্রিয়া। প্রশ্ন উঠছে, তাহলে কি সারা দেশেই বিহারের মতো একই নিয়ম চালু হতে চলেছে? ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বিহারের জেহানাবাদে খসড়া ভোটার তালিকা থেকে একযোগে বাদ পড়েছে বহু মুসলিম ভোটারের নাম। এমন অভিযোগ তুলেছে ভারতের বামপন্থী দল CPI-ML। কেবল রাজনৈতিক দল নয়, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস জানায়, জটিল কাগজপত্রের শর্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দরিদ্র, সংখ্যালঘু ও বিজেপি বিরোধী মনোভাবাপন্ন মানুষ। এমনকি নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত লিখেছে, বিহারে মুসলিম ভোটারদের লক্ষ্য করেই নাম কেটে দেওয়া হচ্ছে। তবে নির্বাচন কমিশনের বক্তব্য একেবারেই ভিন্ন। তারা বলছে, স্পেশাল ইনভেস্টিগেশন রিভিশন বা SI এর লক্ষ্য শুধু মৃত ও ডুপ্লিকেট ভোটারকে বাদ দেয়া। সে কারণেই বিহারের তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 65 লাখ নাম। তবে এত বিপুল পরিমাণ নাম মুছে যাওয়া নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিষয়টি এখন পৌঁছে গেছে সুপ্রিম কোর্টে। এরই মধ্যে আদালত জানিয়েছে, যদি অনিয়ম ধরা পড়ে তবে শুধু বিহার নয়, সারা দেশের প্রক্রিয়াকেই বাতিল বলে গণ্য করা হবে। বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে, খোপিয়া ও বহমপুর গ্রামে মুসলিম ও দলিত পরিবারকে নিখোঁজ দেখিয়ে বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। শুধুমাত্র জেহানাবাদেই নাম কাটা পড়েছে প্রায় 200 মুসলিম ভোটারের। এতে প্রান্তিক, সংখ্যালঘু ও নিম্নবিত্ত মানুষ পড়েছেন সবচেয়ে বেশি ক্ষতির মুখে। শুধুমাত্র ধর্মের কারণে তাদেরকে অন্য ভিন্ন দেশের বলে নাগরিকত্ব কেড়ে নিয়ে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে। এটা শুধুমাত্র বিহার না, গোটা দেশ জুড়েই একটা ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। অন্যদিকে নির্বাচন কমিশনের দাবি, এসব অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। তাদের আশ্বাস, বাদ দেওয়া প্রতিটি নাম ও কারণ প্রকাশ করা হবে অনলাইনে, আর চাইলে যে কেউ অভিযোগ দাখিল করতে পারবেন। তবে শেষ প্রশ্ন থেকেই যাচ্ছে, এই বিশেষ সংশোধন সত্যিই কি তালিকাকে স্বচ্ছ করবে, নাকি নির্দিষ্ট ভোটার গোষ্ঠীকে বাদ দেওয়ার হাতিয়ার হবে? তার উত্তর মিলবে 7 অক্টোবর সুপ্রিম কোর্টের রায়ে। সেদিনই ঠিক হবে সারা দেশে ভোটার তালিকা সংশোধন কোন নীতি কার্যকর হবে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে তুমুল বাক বিতণ্ডা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, আগামী বছর রাজ্যের জনগণ এই দুটো রাজনৈতিক দলের মধ্যে কোন রাজনৈতিক দলকে শাসক হিসেবে বেছে নেন। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। এশিয়া কাপে আজ বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ। সুপার 4-এর স্বপ্ন বাঁচিয়ে রাখতে আফগানদের মুখোমুখি হবে টাইগাররা। এ ম্যাচ জিতলেও সমীকরণের নানা মার প্যাচ থাকবে লিটনদের সামনে। তবুও শিষ্যদের উপর আস্থা হারাতে চান না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। এদিকে T20 ফরম্যাটে শক্তিমত্তা আর সাম্প্রতিক পারফরমেন্সে আত্মবিশ্বাসের তুঙ্গে আফগানদের হেড কোচ জনাথন ট্রুট। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। সংযুক্ত আরব আমিরাত থেকে আরও জানাচ্ছেন সাব্বির মিথুন। শিরোপা জেতার লক্ষ্য নিয়ে আসা, এরপর সমীকরণের মারপ্যাচ, শূন্য হাতে ফেরা। টাইগারদের এমন গল্প বহু পুরনো, এবার ঘটতে পারে সে গল্পেরই পুনরাবৃত্তি।
বাড়ির টিকিট নাকি দুবাই সেটা ঠিক করার পরীক্ষা বাংলাদেশের সামনে। হতে পারে এটাই এবারের এশিয়া কাপের শেষ ট্রেনিং সেশন। আফগানিস্তানের বিপক্ষে সেরা ক্রিকেট খেললেও অপেক্ষা করতে হবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। মুশতাক আহমেদ তাই বললেন, আপাতত বিশ্বাস রাখতে। হ্যাঁ, আমরা এখনো বিশ্বাস করি আমরা সুপার 4-এ যেতে পারি। দলের মধ্যে বিশ্বাস থাকাটা গুরুত্বপূর্ণ। খেলোয়াড়, ম্যানেজমেন্ট সবার মধ্যে এই বিশ্বাস রয়েছে। তবে আমার মনে হয় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা ব্যাটিং বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ। অথচ আফগানিস্তান এখন ক্রিকেটের জায়ান্ট কিলার। সংক্ষিপ্ত ফরম্যাটের ইভেন্টে ফেভারিটও বলা যায়। দলটার কোচ কিছুটা সমীহ করে জানালেন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, তবে ম্যাচটা জিতবে তারাই। গত কয়েক বছর ধরে দুই দলের মধ্যে অনেকগুলো ম্যাচ হয়েছে। ম্যাচগুলো সবসময় ভালোই হয়েছে। আমরা আবারও একটি ভালো ম্যাচের দিকে তাকিয়ে আছি। চাইবো যেন আমরা এই ম্যাচটা জিততে পারি। দুই দলের এমন পার্থক্যের কারণ কি? কোচিং স্টাফ দায় দিলেন অভিজ্ঞতার অভাবকে, তবে বিশ্বাস রাখেন এই দলটাই এখনো সামর্থ্য রাখে ভালো কিছু করার। ধারাবাহিকভাবেই আফগানিস্তান আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে ভালো করছে, কিন্তু বাংলাদেশ পারছে না। আমার কাছে এর সবচেয়ে বড় কারণ বলে মনে হয় তারা বাংলাদেশের চেয়ে অনেক বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে। এটা গুরুত্বপূর্ণ। আপনি যখন প্রচুর প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নেবেন তখন অভিজ্ঞতা অর্জন করবেন, যা মোটেও টাকা দিয়ে কেনা যায় না। আফগানিস্তানের সঙ্গে শেষ 5 দেখায় 3টাতেই হেরেছে বাংলাদেশ। তার চেয়ে বড় ব্যাপার, এখনো ঘরের বাইরে রশিদ খানদের এই ফরম্যাটে হারাতে ব্যর্থ লাল সবুজ। বাংলাদেশ দলের সামনে এখন রেকর্ড ভাঙার বিকল্প নেই, এবং রেকর্ড ভাঙার পরেও হয়তো শান্তিতে থাকতে পারবে না। আফগানিস্তানকে হারালেও তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে। অর্থাৎ এই ম্যাচের ওপরে চাপ তো আছেই, সেই সাথে চাপ বাড়াবে বাংলাদেশ দলের সবশেষ ম্যাচের পারফরমেন্স। সব মিলিয়ে বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপে সুপার 4-এ ওঠাটা এখন অনেকটাই কঠিন। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশে আসছে বড় পরিবর্তন। এশিয়া কাপে অভিষেক হচ্ছে সাইফ হাসানের। বাজে পারফর্মের কারণে বাদ পড়ছেন তাওহিদ হৃদয়। এক ম্যাচ পর আবারও ফিরছেন তাসকিন আহমেদ। তাকে জায়গা করে দেবেন পেসার শরীফুল ইসলাম। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে বাদ পড়তে পারেন রিশাদ হোসেনও। আবুধাবি থেকে বাংলাদেশের একাদশ নিয়ে আরও জানাচ্ছেন সাব্বির মিথুন। আফগানিস্তানের বিপক্ষে যে ডু অর ডাই ম্যাচ, সেই ম্যাচে বাংলাদেশ দলে অন্তত 2টি সর্বোচ্চ 3টি পরিবর্তনও দেখা যেতে পারে একাদশে। যে পরিবর্তনের মধ্যে সাইফ হাসান এবং তাসকিন আহমেদ নিঃসন্দেহে একাদশে খেলতে যাচ্ছেন। তবে তৃতীয় যে পরিবর্তনটা নিশ্চিত নয় সেটা হচ্ছে রিশাদ হোসেন। রিশাদ হোসেনের সাম্প্রতিক ফর্ম নিয়ে টিম ম্যানেজমেন্ট কিছুটা দুশ্চিন্তায় থাকলেও এই প্লেয়ারকে আফগানিস্তানের বিপক্ষে ড্রপ করবে কিনা সেটা একটা বড় প্রশ্ন হতে পারে। নাসুম আহমেদের মতন ফিঙ্গার স্পিনারকে ট্রাই করা যেতে পারে, তবে আফগানিস্তান দল ফিঙ্গার স্পিনারদের বিপক্ষে যেভাবে সাবলীল, সেক্ষেত্রে নাসুম আহমেদ কতটুকু পার্থক্য ক্রিয়েট করতে পারবে সেটাও একটা বড় প্রশ্ন। তবে রিশাদ সাম্প্রতিক সময়ে যেভাবে বোলিং করছে তাতে একাদশে তাকে দলের সাথে রাখাটা খুব একটা ফায়দা দিচ্ছে না বাংলাদেশ দলকে। সেক্ষেত্রে এই বোলারকে হয়তো ড্রপই করতে যাচ্ছে বাংলাদেশ। তবে এই ধরনের ম্যাচে বাংলাদেশের সিদ্ধান্ত নেবে কিনা সেটা টের পাওয়া যাবে। এদিকে সাইফ হাসানের কথা যদি বলি, সাইফ হাসান একাদশে একটা জায়গা ডিজার্ভ করেন। নেদারল্যান্ড সিরিজে যখন সে সুযোগটা পেয়েছেন বেশ ভালো আউটকাম দিয়েছেন। তবে এখানে তাওহিদ হৃদয়ের নামের ভারে তিনি যেমনটা চাপা পড়ে গিয়েছিলেন, আড়ালে ছিলেন, সেখান থেকে হয়তো উত্তরণ পেতে যাচ্ছেন। এই ম্যাচে যখন বাংলাদেশ দলের সামনে আর কোনো পথ খোলা নেই, তখন সাইফ হাসানকে বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। এবং সাইফ হাসান আজকে নেটে শুরু থেকে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। টিম ম্যানেজমেন্টও তাকে নিয়ে কৌশল এঁটেছেন। অর্থাৎ সাইফের উপরে যে ভরসা, সেই ভরসা কিন্তু দেখা যেতে পারে এই আফগানিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে। অন্যদিকে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছিল দ্বিতীয় ম্যাচে, সেই তাসকিন আহমেদকে ফেরানো হতে পারে আবারও তৃতীয় ম্যাচে। শরীফুল ইসলামকে সেক্ষেত্রে বেঞ্চে বসতে হবে এবং শরীফুলকে জায়গা ছেড়ে দিতে হবে তাসকিন আহমেদের জন্য। তাসকিন আহমেদের আফগানিস্তানের বিপক্ষে যে রেকর্ড, সেটাও কিন্তু আসলে কাজে লাগবে এবং দলও তার কাছ থেকে একটা বাড়তি কিছু পেতে চাবে এই ধরনের ম্যাচে, যখন আসলে বাংলাদেশ দল একদম খাদের কিনারে ঠেকে গেছে। এবং আফগানিস্তান দলের পেসারদের বিপক্ষে যে অ্যাডজাস্টমেন্ট করার একটা যে পরীক্ষা দেখা যায়, সেটাও কিন্তু আসলে বাংলাদেশ দল চাইবে তাদের পেসার একটা ভালো শুরু এনে দিতে পারে কিনা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আসলে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ কয়টা পরিবর্তন আনে। তবে এ ধরনের ম্যাচে যখন আপনি খুব বেশি পরিবর্তন আনবেন, সেটা হয়তো শেষ পর্যন্ত বুমেরাংও ঘটতে পারে টিম বাংলাদেশের জন্য। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।
শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের লড়াই। আর্সেনাল ও অ্যাথলেটিকো বিলবাওয়ের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নতুন মৌসুমের লড়াই। ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ ম্যাচে সাকা, ওডেগার্ড ও হাভার্টসদের লড়াই ছাড়াই বিলবাওয়ের চ্যালেঞ্জ নিতে হবে মিকেল আর্তেতা বাহিনীকে। সান মামসের স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ রাত 11:15টায়। এমিরেটস কাপের ফাইনালের পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে অ্যাথলেটিকো বিলবাও ও আর্সেনাল। আন্তর্জাতিক বিরতির পর এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের গ্রুপ পর্বের লড়াই। গেল মৌসুমে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল আর্সেনাল, কিন্তু পিএসজির কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভেস্তে যায় গানার্সের। এবার ইউসিএলে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নতুন মৌসুম শুরু করছে মিকেল আর্তেতার দল। প্রিমিয়ার লিগে উড়ন্ত সূচনা পেয়েছে আর্সেনাল। প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে জয়যাত্রা শুরু করে গানার্স। এরপর লিডসের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলেও লিভারপুলের বিপক্ষে হোঁচট খায় মিকেল আর্তেতা বাহিনী। শেষ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে ইপিএল টেবিলের 2-এ উঠে আসে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছেন না মিকেল আর্তেতা। ইনজুরির কারণে বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস, কাই হাভার্টস, অধিনায়ক মার্টিন ওডেগার্ডদের ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে আর্সেনাল কোচকে। আক্রমণে গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকায় কিছুটা চাপে থাকবে গানার্স, যদিও মধ্য মাঠে ডেকলান রাইসেই ভরসা আর্তেতার। গুরুত্বপূর্ণ প্লেয়ার সাইডলাইনে থাকায় আক্রমণ ভাগে ননি মাদুকে, ভিক্টর ইউকেরেস ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন আর্তেতা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।